আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে আমাদের নতুন টপিকের আলোচনা শুরু হবে। জি, ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ সন্ধ্যা, উম্মে উনাইশা আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন আশা করছি। আপনারা কে কোথা থেকে শুনছেন আমাদের জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সবকিছু মিলিয়ে চলছে। আমরা একটু সময় নিব, আর 30 সেকেন্ডের মতো, এরপর ইনশাল্লাহ আমরা শুরু করে দিব। তো আজকের ক্লাসের মূল বিষয়টা বলবো যে ভয়েস চেঞ্জিং বাংলাদেশের এমন কোন এক্সাম নাই যে এক্সামে এটা থেকে প্রশ্ন হয় না। এটাতে প্রচুর প্রশ্ন হয়, এবং আপনারা যদি আমার সাথে থাকেন আপনাদের টেন্স জানতে হবে না, আপনাদের রুল মুখস্থ করতে হবে না, কিছুই করতে হবে না। শুধু আপনারা আমার সাথে থাকবেন, আমি কিভাবে বলছি বিষয়গুলোকে শুধুমাত্র একটু মাথার মধ্যে নেয়ার চেষ্টা করবেন। জাস্ট আমি কিছু লজিক দেখাবো, শুধু এই লজিকগুলো আপনার মাথায় একটু গেঁথে নেওয়ার চেষ্টা করতে হবে। মুখস্থ না, কিছু মুখস্থ করতে হবে না, এত কিছু আপনাকে জানতে হবে না। আমি যেভাবে বলবো শুধু এইভাবে একটু খেয়াল করে গেলে আপনি রিলেটেড সব প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। তবে এই টপিকটা আমাদের এমসিকিউ এক্সামের জন্য যতটা গুরুত্বপূর্ণ, একইভাবে কিন্তু রিটেন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। যারা আমরা রিটেন পরীক্ষা দিব, প্যাসিভ ভয়েস ছাড়া অনেক কিছুই বলা যায় না, লেখা যায় না, ঠিক আছে? তো দুটি ক্ষেত্রেই কিন্তু আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। সো আমরা এটা খুব ডিপলি শিখবো খুব ভালোভাবে, যেন পরীক্ষাতে খুব সহজে আমরা এগুলির আনসার করতে পারি। আমি বলে দিই, এই অংশটা আমাদের 4টা ভাগে ভাগ করা থাকবে। আমরা প্রথমত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখব, তারপর আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা শিখাবো। ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জিং এ নিয়ে প্রচুর প্রবলেম আছে আপনাদের অনেকের, এটি আমরা খুব ভালোভাবে সমাধান করব। লাস্টে আমরা ইম্পারেটিভের অংশটা শেষ করব। তো এখানে বেশ একটা লম্বা জার্নি হবে। তবে মনে রাখতে হবে, যারা আমার প্রথম ক্লাসগুলি করবে, আমি কিন্তু ইন্টারোগেটিভ থেকে নতুন করে কিচ্ছু পড়াবো না। এখন যা পড়াবো ইন্টারোগেটিভ ইম্পারেটিভে আমরা এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করেই কিন্তু আমরা পুরো ভয়েসের ব্যাপারগুলোকে মানে কমপ্লিট করে ফেলবো। সো এখানে আপনাদের বেশি মনোযোগ দিতে হবে, তাহলে পরে আর আপনাকে কষ্ট করতে হবে না। পরে আপনার আমার ভাষা আপনি এমনিতেই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, আমার মনে হয় যে যারা যুক্ত হওয়ার অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। আমরা শুরু করি। আমাদের এই ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে আমাদের কয়েক রকমের প্রশ্ন হয়। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমাদের টপিক হচ্ছে আজকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা মূলত আমরা শিখবো, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করব। তার আগে আমাদের কিছু বেসিক বিষয় নিয়ে আমাদের কথা বলে নিতে হবে, যাতে করে পরের বিষয়গুলো আমরা সহজে রিলেট করতে পারি এগুলোর সাথে। এখানে একটা কথা আছে যে ভয়েস মানে হচ্ছে বাচ্য, এবং যদি আপনাকে বলা হয় যে ভয়েস কাকে বলে, ভয়েস হচ্ছে সাবজেক্ট ও ভার্বের মধ্যে যে সম্পর্ক তাকে আসলে ভয়েস বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্কটা এমন হয়, কখনো দেখা যায় সাবজেক্ট কাজ করে, আবার কখনো দেখা যায় সাবজেক্ট ভার্বের কাজ করে না। এই যে কাজ করে বা করে না, এইভাবে কিন্তু ভার্বের সাথে সাবজেক্টের একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কটা বোঝানোর জন্যই কিন্তু আমরা ভয়েস শব্দটি ব্যবহার করি, যে তাদের মধ্যে কি সম্পর্ক। যখন আমি বলছি যে এই ভার্বটা অ্যাক্টিভ ফর্মে আছে বা অ্যাক্টিভ ভয়েসে আছে, বুঝতে হবে সাবজেক্ট ভার্বের কাজ করে। যখন বলছি এটা প্যাসিভ ভয়েস, মানে সাবজেক্ট ভার্বের কাজটা করে না। কিরকম আমরা দেখব। এখানে একটা লাইন আছে, দেখেন, বলা হচ্ছে ভয়েস রেফার্স টু দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভার্ব এন্ড দ্য সাবজেক্ট, অর্থাৎ ভার্ব এবং সাবজেক্টের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে ভয়েস আমাদেরকে বোঝায়। ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে, ইট ডিফাইন্স ওয়েদার দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ পারফর্মিং দ্য অ্যাকশন, অর্থাৎ এটা বোঝায় সাবজেক্টটা ওই বাক্যের ভার্বের কাজটা করছে কিনা। যদি করে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, ও রিসিভিং দ্য অ্যাকশন, অথবা যদি সে কাজটি না করে তখন তাকে বলা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। হ্যাঁ, এখানে রিসিভিং বিষয়টা কি এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত যাচ্ছি না। তো এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন মূল ব্যাপার হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। আমরা উপরের আলোচনা থেকে, সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি, সাবজেক্ট নিজে ভার্বের কাজ যদি করে, আমরা যদি দেখি সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে, বলবো অ্যাক্টিভ ভয়েস।
প্যাসিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে না। যদি সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করে বলবো সেটি অ্যাক্টিভ ভয়েস নয়, সেটি প্যাসিভ ভয়েস। কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলা আছে কেন? এক পলকে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস আমরা চেনার উপায় করব, যে দেখে একটা বাক্য দেখে সাবজেক্ট কাজ করে কি করে না কিছুই দেখতে মানে আমাকে বুঝতে হবে না, শুধু দেখবো আর বলে দেবো এটা অ্যাক্টিভ না প্যাসিভ। ঠিক আছে, দেখে আমরা বলে দিতে পারবো। কিন্তু তার আগে আপনারা একটু দেখেন আপনারা কোন কোন জায়গাতে আটকে থাকেন। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস চিনবেন কিভাবে, তো প্রথমত আপনি আমাকে ওইটা বলবেন যে ভাইয়া যদি সাবজেক্ট কাজ করে অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি কাজ না করে প্যাসিভ ভয়েস, আপনি এটাই বলবেন। প্রথমত আপনি এটাই বলবেন, ঠিক আছে। কিন্তু এই বাক্যটা দেখেন তো, এখানে বলা আছে দ্য বেড ফিল সফট, অর্থাৎ এই বিছানাটাকে নরম মনে হয়। এখন এই যে বেড বিছানা, এই বিছানা কি ফিল করতে পারে? বেডের পক্ষে কি ফিল করা পসিবল? এই বাক্যের সাবজেক্টটা কি ভার্বের কাজ করতে পারবে? বিছানা কি কোনো কিছু ফিল করতে পারবে? পারবে না। বিছানার কোনো পারসিভিং অর্গান নাই যে সে এটা দিয়ে টাচ করবে, এটা দিয়ে ধরবে, এটা দিয়ে দেখবে, নাই। সো সে কাজ করতে পারে না। এখন তাহলে কি আপনি বাক্যটাকে বলবেন যে এটা প্যাসিভ সেন্টেন্স? না, এটা প্যাসিভ না, এটা বাক্যটা অ্যাক্টিভ। তাহলে সাবজেক্ট কাজ করে না করে না যদি এই চিন্তা করে আমরা অ্যাক্টিভ প্যাসিভ বলতে যাই তাহলে পারবো না। পরীক্ষায় কয়েকবার এই ধরনের প্রশ্ন আসছে, আমি দেখাবো। তাহলে সাবজেক্ট দেখে বলতে পারছি না যেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে, বলা পসিবল না। আবার অনেকে বলবে যে ভাইয়া বাক্যে যদি ভার্ব থ্রি থাকে তাহলে সেটা প্যাসিভ হয়। এখানে দেখেন আই হ্যাভ ডান ইট, এখানে হ্যাভ এর পরে ভার্ব থ্রি আছে না? যেহেতু ভার্ব থ্রি আছে তাহলে কি এটাকে প্যাসিভ বলা যাবে? না, এটাকেও প্যাসিভ বলা যাবে না। তার মানে ভার্ব থ্রি থাকলে যে প্যাসিভ হবে বিষয়টা এরকম নয়। এই যে এখানে আই গট দা অ্যাপ্লিকেশন রিটেন, ভার্ব থ্রি আছে, প্যাসিভ বলা যাবে? যাবে না। তাহলে আমরা শিখলাম সাবজেক্ট কাজ করে কি করে না এইটা অনুযায়ী আমরা প্যাসিভ বলতে পারি না। বাক্যে ভার্ব থ্রি আছে কি নাই সেটা দেখেও আমরা প্যাসিভ বলতে পারি না। আবার দেখেন অনেকে বলবে যে ভাইয়া বাই থাকলে প্যাসিভ হয়। এখানে আছে দেখেন আই গট দা পেন বট বাই মম, এখানেও বাক্যে বাই আছে। এখন কি বাক্যকে আমরা প্যাসিভ বলবো? আই উইল সাবমিট ইট বাই ফ্রাইডে, বাই আছে, প্যাসিভ বলবো? বাই 5 PM আছে, প্যাসিভ বলবো? না, এইভাবে প্যাসিভ বলা যাবে না। তাহলে আমরা শিখে নিলাম আমরা সাবজেক্ট কাজ করে কি করে না এটা দেখে প্যাসিভ বলবো না, ভার্ব থ্রি আছে কিনা এটা দেখে প্যাসিভ বলবো না, বাই আছে না না এটা দেখেও প্যাসিভ বলবো না। কি দেখে প্যাসিভ বলবো এখন আসেন সেই আলোচনায় আসি। দেখেন আমাদের 12টি টেন্স আছে, আমরা জানি 12টা টেন্স আছে, আমরা 12টা টেন্সের আলোচনা আমরা করেছিলাম। তো সাধারণত টেন্সের স্ট্রাকচার অনুযায়ী থাকে। আমরা দেখি যে আমাদের যেই বাক্যগুলোর যে টেন্সের যে বিষয়গুলো আছে আমরা প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সেই ভার্বগুলোকে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বাক্যের মধ্যে দেখি। আমরা সেগুলো খেয়াল করব না। আমরা কি খেয়াল করব জানেন? প্যাসিভ ভয়েস মানে হবে, প্যাসিভ ভয়েস বলতে বোঝাবে যে প্রথমে একটা বি ভার্ব থাকবে তারপরে একটা ভার্ব থ্রি থাকবে। যদি এই বি ভার্বের পরে ভার্ব থ্রি থাকে কেবল তখনই আমরা সেই বাক্যটাকে প্যাসিভ ভয়েস বলবো। আমরা বি ভার্বের আলোচনা কিন্তু এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বে করেছি, টেন্সের সময় কিন্তু আমরা এগুলো দেখেছি যে বি ভার্ব বলতে কাদের বোঝায়? বি ভার্ব বলতে বোঝায় এই ভার্বগুলোকে। দেখেন বি ভার্বের ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, ভার্ব থ্রি হচ্ছে বিন, আর এই বি কে বলা হয় বেস ফর্ম, বি কে বলা হয় বেস ফর্ম, আর বিং হচ্ছে এই বেস ফর্মের সাথে যদি আমি আইএনজি যোগ করি তাহলে সেটা বিং হয়। তাহলে মোট কয়টা ভার্ব হচ্ছে? একের হচ্ছে 5 6 7 8, এই 8টি হচ্ছে আমাদের বি ভার্ব। আমাদের মাথায় রাখতে হবে এই যে 8টি ভার্ব আছে যদি এদের পরে আমরা দেখি এই 8টি বি ভার্বের পরে যদি ভার্ব থ্রি থাকে কেবল তখনই আমরা সেই বাক্যটাকে প্যাসিভ বলবো। আর যদি এই বি ভার্বগুলোর পরে ভার্ব থ্রি না থাকে সেটিকে কোনোভাবেই প্যাসিভ বলা যাবে না, সেটিকে অ্যাক্টিভ বলতে হবে। আমরা এক্সাম্পল দেখে বুঝবো। যেমন দেখেন এখানে বলা হচ্ছে দে ফলো আস, এখানে এই যে ফলো আছে, তো এখানে এই বি ভার্ব কি কোনোটা আছে? এই 8টার কোনো বি ভার্ব আছে? নাই। যেহেতু নাই এটা অবশ্যই অ্যাক্টিভ, আর কিছু দেখা লাগবে না, এটা অবশ্যই অ্যাক্টিভ। এখানে আছে আর ফলোড, দেখেন এই যে আর বলতে আমাদের একটা বি ভার্ব আছে এবং তারপরে একটা ভার্ব থ্রি আছে। যেহেতু বি ভার্বের পরে ভার্ব থ্রি আছে এখন এটাকে আমরা বলবো প্যাসিভ। এইটা তাহলে হয়ে যাচ্ছে আমাদের অ্যাক্টিভ, এটি হয়ে যাচ্ছে আমাদের প্যাসিভ। এখানে শুধু প্লে আছে, দেখেন শুধু প্লে আছে, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি আছে? নাই, সো এটাকে অ্যাক্টিভ বলবো। এখানে ইজ আছে, বি ভার্ব, এই ইজ, তারপর একটা ভার্ব থ্রি আছে, যেহেতু বি ভার্বের পরে ভার্ব থ্রি আছে এটা অবশ্যই কি হবে? প্যাসিভ হবে। আমরা শুধুমাত্র এই বি ভার্বে 8টি ভার্ব আর ভার্ব থ্রি, আর কিছু দেখা লাগবে না,
এটা পেলেই আমরা বলবো যে বাক্যটা প্যাসিভ, না পেলে অ্যাক্টিভ, আর কোনো কথা নেই। ঠিক আছে, আপনারা বলেন তো এই অংশটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এই অংশটুকু যদি ক্লিয়ার হয়, এই দুইটা বাক্য বলেন তো কোনটা কি বাক্য হবে, এইটা কি বাক্য হবে আর এইটা কি বাক্য হবে বলেন। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, দেখি আপনারা বলতে পারেন কিনা। একটু ভালোভাবে চিন্তা করে বলেন, আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে পুরোপুরি শুধু বেসিক আলোচনা, একদম বেসিক বিষয়গুলো বুঝবো, পরবর্তীতে যত কঠিন সেন্টেন্সে আসুক ইনশাল্লাহ আমরা সেগুলি করতে পারবো। জি, আমার ক্লাসের জন্য অনেকে ওয়েট করছিলেন, অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাদের জন্য অপেক্ষা করি। কিন্তু আসলে বিষয়টা এমন যে আমরা চাইলেও আসলে হুটহাট চলে আসতে পারি না ক্লাসে। পেইড ব্যাচের একটু প্রেসারে আছি, কারণ পরীক্ষা তো চলে আসতেছে, বিসিএস পরীক্ষা চলে, সিলেবাস আমাদের শেষ করতে হবে, একটু চাপে আছি। হয়তো বিসিএস পরীক্ষা না হলে আপনাদের আরো বেশি ক্লাস দিয়ে আমরা আসলে আরো চেষ্টা করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আসলে আমাদের পেইড ব্যাচ গুলো নিয়ে একটু ঝামেলা থাকার কারণে আসলে অনেক ক্ষেত্রেই আমরা আরো বেশি ক্লাস দিতে এই মুহূর্তে পারছি না। তবে আমরা সিলেবাস ইনশাল্লাহ শেষ করবো। জি, সিম্পল কমপ্লেক্সে আলোচনা বাকি আছে, আমরা সামনে করবো। আজকে থেকে আমরা ট্রান্সফরমেশন আলোচনা শুরু করছি, আমরা বয়েস শেষ করব, তারপর হচ্ছে আমরা সিম্পল কমপ্লেক্স, এগুলো আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। দেখেন তাহলে এখানে আমাদের এই বাক্যটার মধ্যে ইজ আছে কিন্তু ভার্ব থ্রি নাই, যেহেতু ভার্ব থ্রি নাই সো এইটাকে আমরা প্যাসিভ বলতে পারবো না, বলবো অ্যাক্টিভ। এখানে মিট আছে, দেখেন মিট, মিট আছে, শুধু ভার্ব ওয়ান আছে, এই বাক্যে কিন্তু বি ভার্ব প্লাস ভার্ব থ্রি নাই, সো এটাকে বলবো কি অ্যাক্টিভ। অনেকে আনসার দিয়েছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আরো কয়েকটি প্রশ্ন আছে, আমি যদি একটু দ্রুত সলভ করি, আমি প্রথম তিনটি সলভ করে দিচ্ছি, পরের দুইটি উত্তর আপনারা দিবেন। এখানে দেখেন আর এর পরে ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু ভার্ব থ্রি তো নাই, সো এটা অবশ্যই অ্যাক্টিভ, অবশ্যই কি হবে, অ্যাক্টিভ হবে, প্যাসিভ বলা যাবে না। এখানে হেডের পরে ভার্ব থ্রি আছে ভাই, কিন্তু হেডের পরে ভার্ব থ্রি থাকলে তো হবে না, আমাদের লাগবে বি ভার্ব। বি ভার্ব কি ওই আটটা, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, ওই আটটি লাগবে, আটটি কি আছে, নাই, সো এটিও হবে অ্যাক্টিভ। তারপরে এখানে বলেছে ক্যান নট মিজার, এখানে দেখেন মিজার একটা ভার্ব ওয়ান আছে, এটা মোডাল অক্সিলারির পরে ভার্ব ওয়ান বসে, আমরা রাইট ফর্ম অফ ভার্বে শিখেছি, মোডালের পরে কি থাকবে, বেস ফর্ম থাকবে, বেস ফর্ম আছে, বি ভার্ব প্লাস ভার্ব থ্রি নাই, সো এটিও অ্যাক্টিভ, এটিও কি হবে, অ্যাক্টিভ হবে। পরের দুটি তাহলে বলে ফেলেন তো কি হবে, পরের দুটি কি হবে, এখানে হ্যাভ এর পরে ভার্ব থ্রি আছে, এখানে কি বি ভার্ব আছে, বি ভার্ব নাই, তাহলে কি হবে, এখানে এই যে বিল্ড হচ্ছে একটা ভার্ব থ্রি এবং এখানে একটা বি ভার্ব আছে, বি বিন হচ্ছে বি ভার্বের ভার্ব থ্রি, তাহলে এখানে বি ভার্বের পরে যেহেতু ভার্ব থ্রি আছে, এখন তাহলে কি হবে, এটা তাহলে প্যাসিভ হবে। ঠিক আছে, তাহলে উপরেরটা অ্যাক্টিভ, পরেরটা প্যাসিভ। তার মানে এখন আমরা যখনই কোনো বাক্য আমার সামনে দিবে, এটি কি অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে, শুধু দেখবো বি ভার্ব আর ভার্ব থ্রি আছে কি নাই। এখন আসেন, আপনাদেরকে কোনো রুল মুখস্থ করাবো না, এই টেন্সে গেলে এইটা হয়, ওই টেন্সে গেলে ওইটা হয়, কিচ্ছু পড়া লাগবে না, মাথায় কিচ্ছু রাখা লাগবে না, শুধু আমি বলবো এই জিনিসটা একটু মাথায় নিতে হবে। এই চার্টটা আগেও পড়িয়েছি, আবারও বলছি, শুধু এই চার্টটা যদি আপনি মাথায় রাখেন যে এমিজার হচ্ছে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাইয়া বলেন তো বি ভার্বের ভার্ব ওয়ান কি কি, বি ভার্বের ভার্ব ওয়ান, বি ভার্বের ভার্ব ওয়ান কি কি, এমিজার। বি ভার্বের ভার্ব টু কি, বি ভার্বের ভার্ব টু হচ্ছে ওয়াজ ওয়ার। বি ভার্বের ভার্ব থ্রি কি, বি ভার্বের ভার্ব থ্রি হচ্ছে বিন। যদি আমি বলি বি ভার্বের বেস ফর্ম কি, আপনি বলবেন বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। যদি বলি বি ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়, বিং হয়। শুধুমাত্র এই এক দুই তিন চার পাঁচটা কথা, আমি শুধু পাঁচটা জিনিস দিয়ে পুরো বয়েস ব্যাপারটা আপনার মাথায় নিয়ে আসবো, শুধু পাঁচটা বিষয় দিয়ে, এই পাঁচটা জিনিস মনে আপনার মাথায় থাকলেই বয়েস আপনি বুঝবেন, আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে আমি বললাম যে যদি বলি যে বি ভার্বের ভার্ব ওয়ান কি, অ্যামিজার, বি ভার্বের ভার্ব টু কি, ওয়াজ ওয়ার, বি ভার্বের ভার্ব থ্রি কি, বিন, বি ভার্বের বেস ফর্ম কি, বি, বি ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়, বিং। শুধু এই পাঁচটা কথা মাথায় রাখতে হবে, পারবেন না, এই পাঁচটা কথা কি মাথায় রাখা যাবে না, কোনো টেন্স লাগবে না, কোনো স্ট্রাকচার লাগবে না, কিছু না, শুধু এই পাঁচটা জিনিস মাথায় রাখবেন, আর কিছু লাগবে না, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আসেন আমরা এই অংশটা যদি বুঝে থাকি, এখন আসেন আমরা
কিছু বেসিক ধারণা নিব। এই ধারণাগুলো আমাদের অনেকের মাথায় আগে থেকেই আছে, আমরা এগুলো আগে আমরা দেখেছি। তবু আমরা কয়েকটা শুধু এমসিকিউ সলভ করে নেই, এমসিকিউ সলভ করে আমরা বাকি আলোচনায় যাব। যেমন পরীক্ষাতে আসতে দেখেন যে আলোচনা এতক্ষণ করলাম সেগুলো যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, এখানে এই যে সেলস আছে, বলেন এটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে? বি ভার প্লাস ভার থ্রি কে আছে? নাই তো। বি ভার প্লাস যেহেতু ভার থ্রি নাই, ভাই কোনো টেনশন নেই, এটা অবশ্যই অ্যাক্টিভ হবে, কোনো টেনশন, অ্যাক্টিভ। না বুঝতে পারলে বলেন। ইজ আছে কিন্তু ভার থ্রি নাই, ভার থ্রি নাই, তাহলে কি হবে? অবশ্যই বা অ্যাক্টিভ ভয়েস হবে। আপনাকে করে বুঝতে হবে না, তাকাবেন আর আনসার দেখাবেন, তাকাবেন আর আনসার দেখাবেন, ঠিক আছে? পরেরটা বলেছে দেখেন, ইজ নোন টু মি ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? দেখেন ইজ হচ্ছে একটা বি ভার্ব এবং নোন হচ্ছে একটা ভার্ব থ্রি, নো ভার্ব থেকে নোন হয়েছে। যেহেতু বি ভার্ব প্লাস ভার্ব থ্রি আছে, অবশ্যই প্যাসিভ হবে, অবশ্যই কি হবে? প্যাসিভ হবে, অ্যাক্টিভ দাগানো যাবে না। এখন অনেকে বলতে পারেন ভাইয়া এই রকমের বাক্য তো কম্পাউন্ডও হইতে পারে, কমপ্লেক্সও হইতে পারে, এগুলো আমি কিভাবে বুঝবো? আরে ভাইয়া, একটা কম্পাউন্ড সেন্টেন্স এটা তো অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। একটা কমপ্লেক্স বাক্য অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। একটা সিম্পল সেন্টেন্স অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। যে কোনো বাক্য অ্যাক্টিভও থাকতে পারে, প্যাসিভও থাকতে পারে। এই জন্য এগুলি আমি যদি এখন বলতাম যে এটা কম্পাউন্ড সেন্টেন্স তাহলে ভুল হইতো, কারণ এই বাক্যটা আছে প্যাসিভে। এই বাক্যটা ধরেন কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল যে কোনোটাতেই থাকতে পারতো এবং এটা অ্যাক্টিভও হইতে পারতো, প্যাসিভও হইতে পারতো। কম্পাউন্ড বাক্য, কমপ্লেক্স বাক্য অ্যাক্টিভও হয়, প্যাসিভও হয়। সো আমি এগুলো দাগাইতে পারবো না, এগুলো দাগালে ভুল হবে। কারণ আমি যদি বলি যে হ্যাঁ কমপ্লেক্স বাক্য মানেই প্যাসিভ, তাহলে প্রশ্ন করবে কমপ্লেক্স বাক্য কে মানে অ্যাক্টিভ হইতে পারে না, প্যাসিভ হইতে পারে না? তখন আমাকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ হইতেও পারে। সো এই আনসার করা যাবে না, আমরা শুধু ভয়েস দেখে আনসার করছি, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন পরের প্রশ্নটাতে বলেছে যে এখানে বলছে যে সিলেক্ট দ্য অ্যাক্টিভ স্ট্রাকচার, এখানে কোনটা অ্যাক্টিভ এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভটা খুঁজে বের করতে, এটা আপনারা করেন তো দেখি, আপনারা নাম্বার 4 দেখেন তো পারেন কিনা। হ্যাঁ, বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা 2019 সালে প্রশ্নটা আসছে, দেখেন তো পারেন কিনা। এটা আপনাদের টেস্ট। এখানে কোনটা অ্যাক্টিভে আছে, কোনটা প্যাসিভে নাই? আমরা যদি দেখি যে আমাদের এখানে বি ভার্বের পরে ভার্ব থ্রি আছে, তার মানে প্যাসিভ। বি ভার্বের পরে ভার্ব থ্রি আছে, প্যাসিভ। হ্যাঁ, এখানে হ্যাবের পরে ভার্ব থ্রি আছে, বি ভার্ব তো নাই, সো এইটাই হবে আমাদের অ্যাক্টিভ। আর এখানে দেখেন বি ভার্ব আর পরে কি আছে? ভার্ব থ্রি আছে। বি ভার্ব প্লাস ভার্ব থ্রি থাকলে কি হবে? প্যাসিভ হবে। তা বুঝতে পারছেন আমাদের সি কি হচ্ছে? আনসার হচ্ছে সি নাম্বার, আনসার হচ্ছে। এখানে বলেছে টি ইজ লাইকড বাই কমন পিপল, এখানে এই যে ইজ এর পরে ভার্ব থ্রি আছে, অবশ্যই কি হবে? প্যাসিভ হবে, অবশ্যই কি হবে? প্যাসিভ, ঠিক আছে, প্যাসিভ হবে। কোয়াসি প্যাসিভ কি, ডাবল প্যাসিভ ভয়েস কি, এগুলো আমরা সামনে আসবো, এগুলো নিয়ে আপাতত কথা বলছি না, এগুলো যখন আমি পড়াবো তখন আপনারা নিজেরা এগুলো বুঝতে পারবেন যে এটা কেন হয় নাই, আপাতত ওই আলোচনায় যাচ্ছি না। এখানে ইজ এর পরে ভার্ব থ্রি আছে, সো এটাও আমাদের কি হবে? প্যাসিভ হবে, বি হবে। আর 7 নম্বরে আছে যে দ্য স্কুল ওয়াজ বিল্ড, ওয়াজ এর পরে ভার্ব থ্রি আছে, প্যাসিভ হবে। তো আশা করছি যে এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে আর আপনাদের কোনো অসুবিধা হবে না, বাক্য দেখেই আপনারা এগুলো আনসার করতে পারবেন। এখন আসেন আমরা আমাদের মূল বিষয়গুলোতে যাই। আমরা এই যে ভয়েস করি, আমরা ছোটবেলা থেকে আমরা একটা জিনিস শিখে আসছি। কি শিখে আসছি বলেন তো? আমরা একটা বাক্যের মধ্যে যখন দেখি যে আমাদের প্যাসিভ করতে দেয়, আমরা দেখি যে একটা বাক্যের দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। সেটা কি? যেমন আমি যদি বলি যে উই সলভড দ্য প্রবলেম, এই যে বাক্যটা বললাম যে উই সলভ দ্য প্রবলেম, এই একটা সেন্টেন্সের মধ্যে আসলে কি কি থাকে? যখন আমাকে কোনো বাক্যকে প্যাসিভ করতে দেয়, নর্মালি সেই সেন্টেন্সের মধ্যে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং তারপর একটা ভার্ব থাকবে, তারপর একটা অবজেক্ট থাকবে। এবং আমরা এটা শিখেছি খুব ছোটবেলা থেকে, সেই যারা 5, 4, আমি ক্লাস 4 থেকে ভয়েস করা শিখেছি। তো অনেকে হয়তো 6, 7 থেকে শুরু করেছেন। তো যেটা হয় যে এইটাকে আমাদেরকে এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এটি হচ্ছে আমাদের একদম বেসিক একটা ব্যাপার, যে আমরা বাক্যের মধ্যে সব সময় দেখি যে ভার্ব যেখানে থাকে
তারপরে আমাদের অবজেক্ট থেকে এটাকে সামনে আনতে হয়, আর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। এটি বয়েজের একদম একটা সাধারণ একটা বিষয়, এটা আপনারা সবাই জানেন। তবু আমি এই বিষয়টা একটু বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা মনে রাখবো ভার্বের ঠিক আগে যা থাকবে সেটা আমাদের সাবজেক্ট হবে, এবং ভার্বের ঠিক পরে যা থাকবে সেটা আমাদের অবজেক্ট হবে। তবে অবজেক্ট যে শুধুমাত্র ভার্বের হয় বিষয়টা এমন না, প্রিপোজিশনের অবজেক্ট হয়, দুইটা জিনিসের অবজেক্ট হয়। ভার্বের পরে যা থাকে সেটা ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের পরে যা থাকে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, দুইটা জিনিসের অবজেক্ট হয়। তো প্রিপোজিশনের অবজেক্ট থাকে, এটা আমার আপাতত লাগবে না, বাট ভার্বের পরে যা থাকে সেটা আমাদের অবজেক্ট হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর এগুলো আপনারা জানেন যে আই একটা সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম মি, উই থেকে আস হয়, ইউ থেকে অবজেক্টিভ ফর্ম ইউ হয়, হি থেকে হিম হয়, শি থেকে হার হয়, ইট থেকে ইট হয়, দে থেকে দ্যাম হয়। এগুলো আমরা একটু জেনে রাখবো। আর যদি আর্টিকেল থাকে কোনো নাউনের সাথে, সেই পুরোটাকে আমাদের কি করতে হবে, বাক্যের অবজেক্ট করতে হবে পুরোটাকে। দা বুক আছে, দা বুকই আমাদের লিখতে হবে। কিছু ক্ষেত্রে হয়তো বা দা বুকের পরিবর্তে আমরা ইট লিখতে পারি, এটা কখন আমি পরে দেখাবো। আর কোনো নাম থাকলে আমরা সেই নামের পরিবর্তে নামও লিখতে পারি, আবার আমরা হারও লিখতে পারি, মানে তার প্রনাউন ব্যবহার করতে পারি। জেনির সাবজেক্ট কি, জেনির সাবজেক্ট হচ্ছে শি, তো শি থেকে আমরা হার লিখতে পারি, ঠিক আছে। আবার যদি কখন দেখি খুব বড় বড় অবজেক্ট আছে বা সাবজেক্ট আছে, দা ইন্টারেস্টিং বুক, তিনটা শব্দ, এই পুরোটাই আমাদের অবজেক্ট হবে। আর যদি নাউনের আগে দেখি আমরা এরকম পসেসিভ আছে, মাই বুক, হিজ কান্ট্রি, আওয়ার কান্ট্রি, এগুলোকে আমাদের পুরোটাকে আমাদের বাক্যের কি করে অবজেক্ট করতে হবে, এগুলোকে আমরা ভাঙতে পারবো না, এগুলো পুরোটা নাউন ফ্রেজের মতো কাজ করে। এগুলোকে আমাদেরকে পুরোটাকে একসাথে সামনে নিতে হবে। আপনাদের নাউন ফ্রেজ কি বোঝার দরকার নাই, শুধু মনে রাখবেন যে এগুলোর আগে যখন এরকম ভাবে আমরা কোনো আর্টিকেল পাবো, এরকমের কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ পাবো, এগুলোকে পুরোটাকে আমরা কি করবো, অবজেক্ট করবো। শুধু এই সেন্সটা মাথায় রাখলে হবে। আর ভয় পাওয়ার কিছু না, আমরা যেহেতু অনেক প্র্যাকটিস করব, প্র্যাকটিস করতে করতে এগুলো আমরা এমনিতেও ধরতে পারবো তখন, ঠিক আছে, যে আমরা কোন অংশটাকে সামনে নিচ্ছি, কোন অংশটাকে পিছনে নিচ্ছি, আমরা বুঝতে পারবো। আসেন এবার আমরা মূল পড়াশোনায় আসি। মূল পড়াশোনায় আছি, আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা শিখবো অ্যাক্টিভ টু প্যাসিভ। দেখেন এখন থেকেই কিন্তু চেঞ্জিং এর বিষয়তে আমরা চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দেন আমি কি বলতেছি, খেয়াল করেন। এই প্রশ্নটা বুঝলেই আপনার অনেক কিছু বোঝা হয়ে যাবে। আমরা বলছি আমরা শিখবো অ্যাক্টিভ টু প্যাসিভ। ভাই এই যে আমরা বলছি আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ শিখবো, যদি একটু খেয়াল করেন, আচ্ছা অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আমরা বলেছি সাবজেক্ট কাজ করে, কিন্তু বলেছিলাম এইটা দেখে বুঝতে পারবো না। অ্যাক্টিভ ভয়েসের মূল বৈশিষ্ট্যটা কি? মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা বলেছি ভাই প্যাসিভ বলতে বোঝায় বি ভার্ব। ওই যে 8টা ভার্বের কথা বলেছি না, 8টার যে কোনো একটা, তারপর থাকবে কি ভার্ব 3, যদি এইরকম পাই সেটা প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ কেমন হবে? অ্যাক্টিভ হচ্ছে যেমনই থাকুক, অ্যাক্টিভ ভয়েসের বাক্য যেই রকমই থাকুক সমস্যা নাই, কিন্তু সেই বাক্যে কোনোভাবেই এইরকম কিছু থাকবে না, বি ভার্ব প্লাস ভার্ব 3 থাকবে না। তাহলে অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে বি ভার্ব প্লাস ভার্ব 3 থাকবে না। বি ভার্ব প্লাস ভার্ব 3 থাকবে না মানে সেটা অ্যাক্টিভ ভয়েস, এবং সেটিকে আমাকে বানাতে হবে বি ভার্ব প্লাস ভার্ব 3। অর্থাৎ খেয়াল করেন, বি ভার্ব প্লাস ভার্ব 3 অ্যাক্টিভ ভয়েসে করা থাকবে না, আমাকে বানাইতে হবে। আমি যদি বি ভার্ব প্লাস ভার্ব 3 বানাইতে পারি তাহলে প্যাসিভ হয়ে গেছে, আর কোনো টেনশন নাই, প্যাসিভ হয়ে গেছে। সহজ কথায় অ্যাক্টিভ ভয়েস মানে বি ভার্ব প্লাস ভার্ব 3 করা থাকবে না, আমাকে বি ভার্ব প্লাস ভার্ব 3 বানাইতে হবে। যদি বানাইতে পারি ওকে, ভয়েস হয়ে গেছে। এবং সাথে মিনিংটা যেন না চেঞ্জ হয়, বাকি মিনিংটা যেন না বদলায়, এটা আমাকে খেয়াল রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের মূল ব্যাপার। এখন খেয়াল করেন, আমরা যখনই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, আমরা ওই বাক্যটাকে বিভিন্নভাবে সাজাবো, কিন্তু মনে রাখতে হবে এই যে বি ভার্ব লিখেছি না, বি ভার্ব, এই বি ভার্ব প্লাস ভার্ব 3 করা থাকবে না, বি ভার্ব প্লাস ভার্ব 3 আমি করব। করার সময় আপনি মনে রাখবেন প্রত্যেক ক্ষেত্রে যখনই আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবেন, আপনাকে অবশ্যই একটা বি ভার্ব নিজে থেকে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে মহান দায়িত্ব ভয়েস করার ক্ষেত্রে, যে যখন আমি প্যাসিভ করব আমার নিজের দায়িত্ব একটা বি ভার্ব ওই বাক্যের মধ্যে ঢুকাইতে হবে। বাক্যে নাই বি ভার্ব, আমাকে বাক্যের মধ্যে বি ভার্ব আনতে হবে। যদি ওই বাক্যের মধ্যে আগে থেকেও বি ভার্ব দেয়া থাকে, তবুও প্যাসিভ করার স্বার্থে আমাকে নিজে থেকে ওই বাক্যের ভিতরে একটা বি ভার্ব আনতে হবে। যদি বি ভার্ব আনি তাহলে প্যাসিভ হবে, নাইলে হবে না।
এখন আমরা অনেকেই মুখস্থ করব, উই টেন্সে উই বি ভার্ব, উই টেন্সে উই বি ভার্ব, কোনো দরকার নেই, কোনো কিছু মুখস্থ করা লাগবে না, আমরা কিচ্ছু মুখস্থ করব না। কিভাবে করব দেখেন, আমাদের মূল কথা হচ্ছে আমরা যখন প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব, একটা বিভার্ব তো নিজে থেকে ব্যবহার করতে হবে। এটি আমরা করব কিভাবে দেখেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, আমি আপনাদের বোঝার স্বার্থে। এটা হচ্ছে আমাদের রুল 1। হ্যাঁ, আমরা 5টা রুল শিখবো, 5টা রুলের মাধ্যমে আমাদের সব শেষ হয়ে যাবে। আমি প্রথম যে রুলটা নিয়ে কথা বলবো এখন, আপনারা যদি একটু খেয়াল করেন, আমি এখানে আপনাদের যে ভার্বের যেই বিভার্বের যে চার্টটা দিয়েছিলাম, শুধু এইটা একটু খেয়াল রাখবেন, এই চার্টটা আমি এখানে দিয়ে রাখলাম আপনাদের চোখের সামনে। এখন আমরা বেসিক একটা বিষয় নিয়ে কথা বলি। দেখেন, এইটা আপনারা পারেন, কিন্তু এখান থেকে আমি কি বুঝাতে চাই এটা একটু মাথায় নেন, তাহলে বাকি জটিল প্রশ্নগুলো বুঝবেন। দেখেন, প্রথম কথা হলো যে আমাদের সামনে এরকম ভাবে একটা বাক্য দেয়া থাকবে, আমাদের সামনে বাক্য দেয়া থাকবে। আপনারা মনে রাখবেন, রুল 1 মানে হচ্ছে, আমরা রুল 1 বলতে বুঝবো যে এখানে কি থাকবে, বাক্যে ভার্ব 1 থাকবে, ভার্ব 1। রুল 1 মানে বাক্যে ভার্ব 1 থাকবে, ভার্ব 1 থাকলে আমরা রুল 2, এটা মানে রুল 1 আমরা ব্যবহার করব। তো এখানে কি করতে হচ্ছে দেখেন, প্রথম কথা হচ্ছে এই যে অবজেক্ট আছে না, আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করতেছি। দেখেন, অবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসছি, আমরা এটাকে সামনে নিয়ে আসবো, আনার পরে এইবার নিজে থেকে আমরা অ্যামেজার দেব। আমরা সারা জীবন মুখস্থ করছি, কিন্তু কখনো জিজ্ঞেস করে না অ্যামেজার কেন দেই। তাকান তো, এই যে এখানে ভার্ব 1 আছে, ভার্ব 1 প্রেজেন্ট ফর্ম আছে না, ভার্ব 1। ভাই, আমরা পরীক্ষার সময় কোনো কিছু মুখস্থ করে আনসার করব না। ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই বাক্যে যে ভার্বটা থাকবে, এই বাক্যের যে মেইন ভার্ব থাকবে, তাকে জিজ্ঞেস করব যে ভাই তুমি কোন ফর্মে আছো, এই ভার্ব 1টা কোন ফর্মে আছে বলেন তো। প্রেজেন্ট ফর্মে আছে না, প্রেজেন্ট ফর্ম ভার্ব 1 এ আছে, ওকে ভার্ব 1 আছে। এখন আপনি বলেন, এই যে আমাদের বি ভার্ব, বি ভার্বের ভার্ব 1 কোনগুলো, বি ভার্বের ভার্ব 1 হচ্ছে অ্যামিজার। যেহেতু বি ভার্বের ভার্ব 1 অ্যামিজার, বাক্যের ভার্বটাই আপনাকে বলে দিবে আপনাকে কোনটা ব্যবহার করতে হবে। টেন্স বোঝা লাগবে না, মুখস্থ করা লাগবে না, কিচ্ছু না। আপনি যদি ভার্বটা চিনতে হবে যেটা কোন ফর্মে আছে, যে হ্যাঁ এটা ভার্ব 1 আছে, তাহলে আপনাকে বি ভার্বের ভার্ব 1 ব্যবহার করতে হবে। আপনি যদি দেখেন এখানে ভার্ব 2 আছে, তাহলে আপনি বি ভার্বের ভার্ব 2 ব্যবহার করবেন। ভাই হয়ে গেল তো, দুইটা রুল শেষ, এখানেই দুইটা রুল শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি ভার্ব 1 আছে, আমরা বি ভার্বের ভার্ব 1 ব্যবহার করব। যদি দেখি ভার্ব 2 আছে, এখানে যদি ভার্ব 2 থাকে, বি ভার্বের ভার্ব 2 ব্যবহার করব। তারপর কি করব, এখানে যে ভার্ব 1 আছে এটাকে আমরা ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করে দেব, পাস্ট পার্টিসিপল করে দিব। তারপর আমরা জানি আমাদের একটা বাই ব্যবহার করতে হয়, এবং সর্বশেষ সাবজেক্টটাকে কি করতে হয়, অবজেক্ট করতে হয়। সাবজেক্টটাকে কি করতে হয়, অবজেক্ট করতে হয়। আমি আপনাদেরকে করে দেখাই, খুব সহজ বাক্য লিখবো প্রথমে, তারপর আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব। হ্যাঁ, এটি যেহেতু সহজ, এটি আপনারা সবাই পারেন। যেমন এখানে যদি আমি লিখি, একটু সহজ বাক্য যদি লিখি, হি প্লেস ক্রিকেট, ধরেন আমি এই বাক্যটা লিখি, হি প্লেস ক্রিকেট। এখন কি করব তাহলে, এখানে আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে আমাকে এখানে এই যে ক্রিকেট যে অবজেক্ট আছে সামনে আনবো, তাহলে অবজেক্ট আনলাম ক্রিকেট। তারপর আমি বলেছি মহান দায়িত্ব, নিজে থেকে একটা বিভার্ব দিতে হবে বাক্যে, বিভার্ব প্লাস ভার্ব 3 বানাবো। তাহলে এখানে এটা আছে ভার্ব 1, ভার্ব 1 মানে বি ভার্বের ভার্ব 1 কি অ্যামিজার, অ্যামিজার থেকে যে এখন একটা টেন্সের ক্লাসে শিখিয়েছিলাম, সাবজেক্ট আই হলে এম, সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ, সাবজেক্ট প্লুরাল হলে আর। তাহলে ক্রিকেট কি সিঙ্গুলার, তাহলে আমাকে অ্যামিজার থেকে দিতে হবে ইজ। তারপর আমরা করব কি, এটাকে ভার্ব 3 করব, প্লেড, তারপরে বাই, তারপরে হি থেকে হিম। কোন টেন্স কি আপনাকে কিছু ভাবার দরকার নাই, কারণ টেন্স ভাবতে গেলে আপনি ভুল করবেন। এটা সহজ বলে হয়তো মনে হচ্ছে না, কিন্তু যখন হ্যাভ, বিন, বিং অনেকগুলো ভার্ব যখন বাক্যে থাকবে, আপনি কনফিউজ হয়ে যাবেন। কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আপনি এইভাবে প্র্যাকটিস করেন, যত বড় বাক্যই হোক আপনি কনফিউজ হবেন না। শুধু এই কনসেপ্টটা মাথায় নেন, আমি সহজ ব্যাপার এখন দেখাচ্ছি, আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব, বাট এই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে রুল 1 নিয়ে আমার মনে হয় আপনাদের কোনো সমস্যা নেই। এখন আসেন, যেমন আমি দুই একটা প্রশ্ন আপনাদের একটু লিখে দেখাই, বিগত বছরের কয়েকটা প্রশ্ন যদি একটু দেখেন। দেখেন এই প্রশ্নগুলো দেখেন, এখানে যেমন প্রথম প্রশ্নটা আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। এই যে ফেভার্স এর সাথে এস আছে, আমরা জানি এস থাকে মানে ভার্ব 1, ভার্ব 1 এর সাথে এস থাকে, অন্যথায় এস থাকে না ভাই, এটা মানে ভার্ব 1 আছে। এখন এটাকে আমি প্যাসিভ করি, এইটা যদি ভার্ব হয়, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, তাহলে এটাকে সামনে আনি, তাহলে সামনে আনলে হচ্ছে কি, দা ব্রেভ। রাইট ফর্ম অফ ভার্বে পড়িয়েছি, কি পড়িয়েছিলাম, এই ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
অ্যাডজেটিভের আগে যদি দি থাকে এটা প্লুরাল নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়। অ্যাডজেটিভের আগে দি থাকলে দা পায়াস, দা রিচ, দা ব্রেভ পড়িয়েছিলাম আপনাদেরকে, মনে থাকার কথা, আশা করি মনে আছে। হ্যাঁ, যে যখন আপনি দেখবেন যে এরকম ভাবে অ্যাডজেটিভের আগে দি আছে প্লুরাল নাউন হবে। তো যদি প্লুরাল নাউন, এখন আমাকে অ্যামিজার ব্যবহার করতে হবে, ভার্ব ওয়ান থাকলে অ্যামিজার, তাহলে অ্যামিজারের মধ্যে এখানে আর ব্যবহার করতে হবে, তাহলে আমি লিখব কি দা ব্রেভ আর। তারপরে এই ফেভারের ভার্ব ছিল হচ্ছে ফেভারড, তারপরে বাই, তারপরে কি করব ফরচুনটা লিখে দেব, হয়ে গেল। আবার দেখেন এখানে আছে অল হিজ পিউপিলস লাইক হিম, যে তার সকল শিক্ষার্থী তাকে ভালোবাসে। হিম থেকে আমরা হি লিখলাম, তারপর এখানে এই লাইক ভার্ব ওয়ান আছে, এজন্য আমরা এমিজার থেকে ইজ লিখলাম, হি এর সাথে ইজ বসে ইজ লিখলাম, লাইকের ভার্ব থ্রি লাইক, বাই দিলাম, আর এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্ট অল হিজ পিউপিলস লিখে দিলাম, হয়ে গেল। উই রিড নোভেলস, দেখেন উই রিড নোভেলস আছে, তো এখানে এই রিডটা ভার্ব ওয়ান, তো যেহেতু ভার্ব ওয়ান আমরা নোভেলসটাকে সামনে নোভেলস, আর তারপর কি করলাম এই রিডের ভার্ব থ্রি হচ্ছে রেড, এটাই ভার্ব থ্রি, বাই লিখলাম, ওই থেকে আস লিখলাম, সহজ দেখেন। ঠিক আছে, আমি আশা করব এগুলো আপনি বুঝেছেন, এগুলো নিয়ে আপনাদের টেনশন নাই। এখন আসেন রুল টু, রুল টু এ গিয়ে আমরা আরেকটা নতুন কনসেপ্ট এখানে শিখবো। জি, অনেকে আনসার লিখছেন আপনারা, মরিয়ম মনি, জি মুন্নি, ঠিক আছে, অনেকে লিখেছেন, তাহিয়া আপু লিখেছেন, সাইদুল ইসলাম ভাই লিখেছেন, জি সুন্দর হচ্ছে ভাই, আপনারা পারছেন। আপনারা শুধু লেগে থাকেন ভাই, অনেক জটিল প্রশ্ন আপনারা পারবেন, কোনো ডাউট নেই। আমি শুধুমাত্র একটু বেসিকটা ঠিক করে নিচ্ছি, কারণ যখন আমরা একটু ভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলবো তখন বেসিকটা মাথায় না থাকলে সমস্যা। হ্যাঁ, আপনারা ধৈর্য হারা হবেন না, প্লিজ একটু সাথে থাকেন, ভালো লাগবে। দেখেন আমরা এবার রুল টু এর আলোচনা করি। রুল টু আমরা কখন, এইটা রুল টু আমরা কখন অ্যাপ্লাই করব? আমাদের রুল টু আমরা অ্যাপ্লাই করব যখন আমরা দেখবো সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকবে, বাক্যে যদি এদিকে সাবজেক্ট প্লাস ভার্ব টু আছে তখন আমরা হচ্ছে এই রুল টু ব্যবহার করব। এবং এখানে আমাদের মুখস্থ করার দরকার নাই, কারণ আমরা তো অলরেডি শিখে ফেলছি যে যদি আমরা বাক্যের মধ্যে দেখি ভার্ব ওয়ান আছে তখন আমরা বি ভার্বের ভার্ব ওয়ান এমিজার ব্যবহার করব, আর ভার্ব টু থাকলে বি ভার্বের ভার্ব টু ওয়াজ ওয়ার ব্যবহার করব, শেষ, এই দুটো রুল হয়ে গেল। তো এখানে আপনাদের মনে রাখার একটু দরকার আছে, সেটা হচ্ছে আমরা আমি যদি একটু লিখে দেই, একটু দেখেন, আমরা তারপর একটা এক্সাম্পল দেখি। দেখেন আমরা এই যে বললাম যে যখন এরকম ভাবে বাক্যে ভার্ব টু থাকবে আমরা কি করব, আমরা অবজেক্টটাকে আমরা কি করব সাবজেক্ট করব, তারপরে এই যে বাক্যে ভার্ব টু আছে আমাদের মহান দায়িত্ব কি নিজে থেকে বি ভার্ব দেওয়া। তো বলেছি বি ভার্ব দেওয়ার সময় আমি সবসময় সাবজেক্টকে জিজ্ঞেস করব, ভাইয়া তুমি কোন ফর্মে আছো, ভার্ব টু, তাহলে ওয়াজ ওয়্যার, আর যদি ভার্ব ওয়ান থাকে এমিজার, ভার্ব টু আছে ওয়াজ ওয়্যার দিব, তারপরে আমরা এই ভার্ব টুটাকে ভার্ব থ্রি করে ফেলবো, বাই দিব, সাবজেক্টটাকে অবজেক্ট করবো, ব্যাস হয়ে গেল। তো এখানে আপনি দেখেন ওয়াজ ওয়্যার কখন দিব, আমরা পড়েছিলাম সিঙ্গুলার যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আমরা ওয়াজ দিব, সাবজেক্ট যদি প্লুরাল হয় আমরা ওয়্যার দিব, সিঙ্গুলার হলে ওয়াজ দিব, প্লুরাল হলে ওয়্যার দিব, তাহলে হয়ে যাবে। তো আমরা নিচে প্রশ্নটা সলভ করি। দেখেন এই যে এখানে আছে হি কট দ্য বল, কট কি থেকে আসছে ভাই, ক্যাচ থেকে আছে, ক্যাচ, ক্যাচের ভার্ব টু হচ্ছে কট, ভার্ব থ্রিও কট, কিন্তু সাবজেক্টের পরে কখনো ভার্ব থ্রি বসে না, সাবজেক্টের পরে সবসময় ভার্ব টু বসে। তো এইটা থেকে বুঝতে পারি যে এটা অবশ্যই কি ভার্ব টু, এটা ভার্ব থ্রি না, কারণ ভার্ব থ্রি আমরা দেখি নর্মালি এই বি ভার্বের পরে ভার্ব থ্রি বসে, অথবা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর পরে ভার্ব থ্রি বসে, ঠিক আছে। তো এখানে যদি হ্যাভ হ্যাজ হ্যাড না, এটা অবশ্যই কি একটা ভার্ব টু। তো আনসার লিখবো কিভাবে, দা বল চলে আসবে, তারপর হচ্ছে আমাদের নিজে থেকে ওয়াজ ওয়্যার, তো যেহেতু বল সিঙ্গুলার ওয়াজ লিখবো, তারপর কটের ভার্ব থ্রি কি কট নিজেই কট, তারপরে বাই থেকে হি থেকে কি লিখবো হিম লিখবো, ব্যাস হয়ে গেল, দ্য বল ওয়াজ কট বাই হিম, আনসার হয়ে গেল, সহজ। এইটা নিয়ে আমাদের সমস্যা নাই, হ্যাঁ এইটা নিয়ে আমাদের সমস্যা নাই, কিন্তু এইটার আনসার আপনারা একটু লেখেন তো সবাই, এই প্রশ্নটার আনসারটা সবাই একটু লেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে যদি ভাই রুল টু এর যদি রুল টু এর প্রশ্ন যদি আপনাকে আটকায়, যদি ঝামেলায় ফেলে, এই প্রশ্নটা থেকে আপনাকে ঝামেলায় ফেলবে, এটার আনসার কি হবে বলেন, এটার আনসার কি হবে খেয়াল করেন। আমাদের ইংলিশে অনেকগুলো ভার্ব আছে যেই ভার্বগুলোর ফর্ম সেম হয়, তিনটা ফর্ম সেম হয়। আমি কয়েকটা ভার্ব যদি আপনাদেরকে দেখিয়ে দেই তাহলে ভালো হয়।
দেখেন আমি কয়েকটা ভার্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো আপনারা একটু খেয়াল করবেন। যেমন এখানে আমি রিড লিখলাম, রিড রিড রিড, এরকম আছে যেমন স্প্রিট 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 আছে, কাট 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 আছে। তারপরে যেরকম পুট 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 আছে। এরকমের অনেকগুলো ভার্ব আছে। আপনারা খেয়াল রাখবেন যেমন যেমন টেলিকাস্ট, হ্যাঁ, এই টেলিকাস্টের তিনটা ফর্মই কিন্তু সেম। টেলিকাস্ট তিনটা ফর্মই সেম, এগুলো অবশ্যই জানবেন ভাই, এগুলো প্রিভিয়াস ইয়ার পরীক্ষাতে আসছে। ব্রডকাস্ট, হ্যাঁ, এই ব্রডকাস্ট ভার্বের তিনটা ফর্মে কি হবে? তিনটা ফর্মই সেম হয়, তিনটা ফর্মই হচ্ছে সেম হবে। এখন পরীক্ষাতে রিড দিয়ে ব্রডকাস্ট দিয়ে দুইভাবে প্রশ্ন আসে। এখানে একটা ভার্ব মানে দিয়েছি হি রিড এ বুক, আবার এই বাক্যটা আপনার সামনে এইভাবে না দিয়ে আপনাকে দিতে পারে যে হি রিডস এ বুক, আবার দিতে পারে আই রিড আ বুক। বুঝেন এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায় ভালোভাবে বুঝেন। দেখেন যখন আমরা দেখব যে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস আছে, তখন বুঝতে হবে এটা একটা ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্বের সাথে এইভাবে এস বা ইএস যোগ করতে হয়। কখন যোগ করতে হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্ব ওয়ানের শেষে এস বা ইএস, এই এস দেখে বুঝি এটা ভার্ব ওয়ান। আবার এইটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু এস নাই। কেন এস নাই? কারণ এই রিডটা হচ্ছে ভার্ব টু। ভার্ব টু এর পরে এস যোগ করা যায় না, ভার্ব টু এর পরে এস যোগ করা যাবে না। সুতরাং এইটা কিন্তু আমাদের 2 নাম্বার রুলে করতে হবে, আর এইটা আমাদের 1 নাম্বার রুলে করতে হবে। এখন আপনি যদি না জানেন যে এই ভার্বগুলোর তিনটা ফর্ম সেম, এস হওয়ার কথা যদি ভার্ব ওয়ান হয়, এস নাই মানে এটা ভার্ব টু, যদি আপনি ধরতে না পারেন আপনি তো পরীক্ষায় ভুল করবেন। এই ব্রডকাস্ট থেকে পরীক্ষা আসছিল, টেলিকাস্ট থেকে পরীক্ষা আসছে, যারা চিনতে পারেন ভুল করেছে। আবার এই জায়গাতে দেখেন আই রিড, আই এর পরে তো এস দেয়া যায় না, আই এর পরে তো এস হয় না। সো এখন এই রিড কি আমরা ভার্ব ওয়ানও ধরতে পারি, ভার্ব টু ধরতে পারি। এটার বয়েজ আমরা দুই ভাবেই করতে পারবো, দুইটাই হবে, দুইটাই রাইট, কোনোটাই ভুল বলা যাবে না, কোনোটাই ভুল বলা যাবে না। দেখেন তাহলে আনসারগুলি কি হবে? আমাদের যে প্রথম যেটা আছে, আমাদের প্রথম এটাকে কি বললাম যে এখানে আমরা রিডটাকে কি ধরবো? এটাকে আমরা ভার্ব টু ধরবো। তাহলে আমাদের এখানে ওয়াজ ওয়ার ব্যবহার করতে, আমরা লিখবো আ বুক ওয়াজ রেড বাই হিম, এই আনসার লিখতে হবে। আবার নিচেরটাতে যেহেতু এস আছে, এখন আমরা এটাকে ধরবো কি? এটাকে আমরা এখন ধরবো, এটাকে এখন আমাদেরকে প্রেজেন্ট ধরে আনসার করতে হবে। আমরা লিখবো আ বুক ইজ রেড বাই হিম। আর নিচে যেটা আছে, আমরা যেটা এখানে যেটা বললাম, কারণ আই এর ক্ষেত্রে তো আমরা জানি যে আমাদের এস বাই এস লাগে না, আই এর ক্ষেত্রে আমাদের এস বাই এস দরকার হয় না, তাহলে এটাকে ভার্ব ওয়ান ভার্ব টু দুইটা ধরতে পারবো। তাহলে যদি আমি এটাকে ভার্ব ওয়ান ধরি তখন আনসার হবে আ বুক ইজ রেড বাই মি। আর যদি আমি এটাকে ভার্ব টু ধরি তখন আমাকে লিখতে হবে আ বুক ওয়াজ রেড বাই মি। দুইটাই হবে আনসার, দুইটাই হবে। যদি পরীক্ষাতে আপনারা দেখেন দুইটাই অপশনে আছে, এটা যদি কেউ কোনো যদি পরীক্ষক প্রশ্ন এইভাবে করে যে দুইটাই অপশনে দিয়েছে, এটা আসলে ঠিক হবে না, কারণ দুইটাই রাইট। তবে যদি দুইটাই অপশনে থাকে আমাদের একটাই দাগাতে হবে, তখন প্রেজেন্টটা দাগানোটাই ভালো, প্রেজেন্টটা দাগানোই ভালো। কিন্তু এইটাকে কিন্তু ভুল বলা যাবে না যে এটা ভুল, এটা বলা যাবে না, দুইটাই হবে। আমাকে একটু বলেন তো পার্থক্যটা কি একদম ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? মাথার মধ্যে কি ঢুকেছে একদম ভালোভাবে? বলেন ভালোভাবে ঢুকেছে কিনা বলেন। যদি মাথায় ঢুকে থাকে এইটার আনসারটা লেখেন। লেখেন বিবিসি বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ। এইটার আনসারটা কি হবে আপনারা একটু লেখেন কমেন্টে, আমি দেখি যে আপনারা আসলে নিতে পেরেছেন কিনা। এইটা কিন্তু পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে, আবার আসবে, ঠিক আছে, আবার আসবে। তো যারা আগে ইজ লিখছিলেন তারা কিন্তু ধরা খাইছেন। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, আপাতত এনটিআরসি এর কোনো ফ্রি ব্যাচ নাই, মানে রিটেনের কোনো ব্যাচ নাই। আসলে আমরা 46 বিসিএস এ লিটারেচার গ্রামার কোর্স নিয়ে এখন খুব ব্যস্ত আমি। তো আপাতত আর নতুন কোনো কোর্স দেওয়া যাচ্ছে না, এর মধ্যে তো আপনারা আছেনই। তো সবকিছু মিলিয়ে আসলে নতুন কোর্স লঞ্চ করা খুব ডিফিকাল্ট, সম্ভব না।
তাহিয়া তাবাসসুম ময়না আপু ভুল করেছেন, ভুল করেছেন, হয়নি কিন্তু আপনারটা। শাপলা আপু পেরেছেন, সৌদা আপু জি হয়েছে, গুড। ইয়াসিন শেখ ভাই ঠিক আছে। আপনারা কিন্তু তাহলে দু একজন মনে হয় এখনো ধরতে পারে নাই যে ট্রিক্সটা কোথায়। হুম, ট্রিক্সটা কোথায় ধরতে পারেন নাই। ওকে, অনেকে ইজ লিখছেন, তারান্নুম তারান্নুম ইজ লিখছেন। আরে আপু এই যে ব্রডকাস্ট, হ্যাঁ ব্রডকাস্ট যে লিখলাম একটু আগে দেখাইলাম যে ব্রডকাস্টের তিনটা ফর্ম ইজ সেম। এবং এই যে বিবিসি, বিবিসি কি থার্ড পারসন সিঙ্গুলার না? যদি এই বাক্যটা যদি প্রেজেন্ট হইতো, প্রেজেন্ট হইলে তো এই ব্রডকাস্টের পরে একটা এস থাকতো, এস। যদি এস থাকতো তখন আমি বুঝতাম যে হ্যাঁ যেহেতু এস আছে, দেখেন যদি এই ব্রডকাস্টের পরে এস থাকতো বুঝতাম এটা ভার্ব ওয়ান। এখানে তো এস নাই, এটা তো এস নাই, এস নাই মানে এটা পাস্টে আছে, এখন আর আপনি এমিজার ব্যবহার করতে পারবেন না। আমি কি বলেছি, আগে চিনতে হবে ভার্ব ওয়ান না ভার্ব টু। ভার্ব ওয়ান থাকলে এমিজার, ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ার। এখানে তো ভার্ব টু আছে, এস নাই, ভার্ব টু, থার্ড পারসন সিঙ্গুলার এস হওয়ার কথা নাই, ভার্ব টু আছে, তার মানে ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। এখন এমিজার দিয়ে করলে হবে না। বলেন ধরতে পেরেছেন ব্যাপারটা? ধরতে পেরেছেন? অনেকে ঠিক মতো লিখেছেন আনসার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। পার্টিসিপেশন করলে ভালো হয়। ওকে, নিতে পেরেছেন আপনারা? আচ্ছা, অনেকে হচ্ছে যে দুইটা লিখেছেন। হ্যাঁ না আপু, দুইটা কিন্তু লেখা যাবে না, এখানে ওয়াজ ইজ দুইটাই লেখা যাবে না, একটা লিখতে হবে, ঠিক আছে, একটা শুধু ওয়াজ। হ্যাঁ, এস থাকলে আমরা এম ইজ আর লিখতে পারতাম। ঠিক আছে, এখন আসেন, এটা যদি ক্লিয়ার থাকে এইবার আসেন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট যাচ্ছি, রুল 3। দেখেন এইটা বুঝলে ভয়েস পড়া শেষ, মনে রাখবেন এইটা পড়লেই ভয়েস পড়া অনেকটা শেষ হয়ে যাবে। রুল 3 আমরা কখন ব্যবহার করব? যখন আমরা দেখব ভার্বের সাথে আইএনজি আছে তখন আমরা রুল 3টা ব্যবহার করব। যখন দেখব ভার্বের সাথে আইএনজি আছে বাট এখানে কিছু কথা আছে বেসিক, কিছু বেসিক কথা আছে, বেসিক কথাগুলো একটু শুনতে হবে, প্রথম দিকে বেসিক কথাগুলো শুনতে হবে। আপনারা খেয়াল করবেন যে কোনো বাক্যে যখন ভার্বের সাথে আইএনজি থাকে, যখন কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে তখন আপনি দেখবেন যে সেই ভার্বের সাথে যখন আইএনজি থাকে তার আগে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকে। যে কোনো ভার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন তার সামনে একটা অক্সিলারি ভার্ব থাকবে। টেন্স গঠনে করার ক্ষেত্রে আমাদের এটা লাগে, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা বাক্য, বা টেন্স আমাদের লাগবে না এখানে। শুধু মাথায় রাখেন যে যখন আমরা দেখব কোনো ভার্বের সাথে আইএনজি আছে আর সামনে অক্সিলারি ভার্ব আছে তখনই আমাদের রুল 3 দিয়ে আমরা করতে পারবো। মুখস্থ রাখতে হবে না, এমনিতে মনে থাকবে। তবে এই অক্সিলারি ভার্ব নিয়ে একটু কথা আছে। এখানে অক্সিলারি ভার্ব কয়টা আছে বলেন তো? এখানে অক্সিলারি ভার্ব আছে একটা, কিন্তু একটা সেন্টেন্সে অনেকগুলো অক্সিলারি ভার্ব থাকতে পারে। আমাদের এই সেন্টেন্সে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, এটা আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। কিন্তু একটা বাক্যে মেইন ভার্ব সবসময় একটাই হয়, কিন্তু অক্সিলারি ভার্ব একটার বেশি থাকতে পারে, দুইটা তিনটা পর্যন্ত অক্সিলারি ভার্ব থাকতে পারে। হ্যাঁ, তিনটা পর্যন্ত অক্সিলারি ভার্ব একটা বাক্যে থাকতে পারে। যেমন আমি কয়টা বাক্য আপনাদেরকে দেখাই, একটু এই বাক্যগুলো একটু দেখেন, কারণ এগুলোই আমাদের লাগবে। দেখেন আমি এখানে একটা বাক্য লিখেছি, এই বাক্যগুলো দেখেন, আরো দুইটা বাক্য দিই আমি। দেখেন এখানে অনেকগুলো বাক্য আমি দিয়েছি। আমরা প্রথম এখানে ভার্বের সাথে আইএনজি আছে যেগুলো দেখি, তো এখানে এটার সাথে আইএনজি আছে, এখানে আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, আইএনজি আছে, এই সবগুলোর সাথে আইএনজি আছে। এইটা হচ্ছে সাবজেক্ট, 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 সাবজেক্ট। এই যে দেখেন এখানে একটা অক্সিলারি ভার্ব, এখানে দুইটা অক্সিলারি ভার্ব, এখানে একটা অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব, দুইটা অক্সিলারি ভার্ব, এখানে তিনটা অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবং এক একটা এক এক টেন্সের, টেন্স লাগবে না। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমাদের এখানে অক্সিলারি ভার্ব কি আছে। সবসময় যে একটা অক্সিলারি ভার্ব থাকবে এমন কোনো কথা নেই, একটার বেশি থাকতে পারে, দুইটা তিনটা পর্যন্ত অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে থাকে। আমরা কি করব জানেন? আমরা এই ধরনের বাক্যকে আমরা যখন প্যাসিভ করব আমাদের প্রথম কাজ হবে, এইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। আমরা এই চারটা অংশে বাক্যটাকে ভাগ করে নেব, এটা সহজ। সাবজেক্ট, আইএনজি, মাঝখানে হলো অক্সিলারি ভার্ব, শেষেরটা হচ্ছে অবজেক্ট। প্রথম কাজ আমরা এই অবজেক্টটাকে সামনে আনবো।
আমরা এই অবজেক্টটাকে কি করব, সামনে আনবো, দা ফ্লোর সামনে আনবো। প্রথম কাজ, অবজেক্টগুলোকে সামনে আনার পরে এই বাক্যে কয়টা অক্সিলারি ভার্ব আছে, তিনটা না, এই তিনটা অক্সিলারি ভার্ব এখানে লিখে ফেলবো। যদি বাক্যে একটা দুইটা অক্সিলারি ভার্ব থাকে, এই দুইটা অক্সিলারি ভার্ব এখানে লিখে ফেলবো। যদি বাক্যে একটা অক্সিলারি ভার্ব থাকে, এই একটা লিখে ফেলবো। সহজ কথা। আমি প্রথমে কি করব, আমি প্রথমে বাক্যের যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটা লিখবো, তারপরে বাক্যের যে অক্সিলারি ভার্বগুলো আছে সেই অক্সিলারি ভার্বগুলো পরপর পরপর সাজিয়ে দিব। এটা আমাদের মূল কাজ। হ্যাঁ, প্রথম কাজ হচ্ছে এটা। তো আমাদের এই বাক্যে আছে কি, দা ফ্লোর, আমি লিখলাম দা ফ্লোর। এরপরে বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব কয়টা আছে দেখেন তো, তিনটা। আমি তিনটা লিখে ফেলবো, দা ফ্লোর উইল হ্যাভ বিন, আমি তিনটা লিখে ফেলবো। লিখে ফেললাম। এইবার এইবার আমার কাজ কি বলেন তো, ওই যে মহান দায়িত্ব, নিজে থেকে একটা বিভার বানা, নিজে থেকে বিভার আনতে হবে। কিন্তু আমি কিন্তু আপনাদের মুখস্থ করতে বলি না। আপনি কি করবেন, বাক্যের মেইন ভার্ব দেখবেন, মেইন ভার্বের কি অবস্থায় আছে। মেইন ভার্ব কি অবস্থায় আছে বলেন তো, মেইন ভার্বের সাথে আইএনজি। মেইন ভার্বের সাথে যদি আইএনজি হয়, তাহলে আপনি বি ভার্বের সাথে আইএনজি দিবেন। বি ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়, বিং হয়। বি ভার্বের সাথে আইএনজি দিলে বিং হয়। তো যেহেতু মেইন ভার্বের সাথে আইএনজি আছে, এই জন্য আপনি নিজে থেকে কি করবেন, বাক্যে বিং যোগ করবেন। বিং, বিং দিলাম। মুখস্থ না। বাক্যে ভার্ব ওয়ান, বি ভার্বের ভার্ব ওয়ান এম ইজ আর, ভার্ব টু, বি ভার্বের ভার্ব টু ওয়াজ আর, ভার্বের সাথে আইএনজি, তাহলে বি ভার্বের আইএনজি কি, বিং, বিং দিব। হয়ে গেল বিং দেয়া। এইবার কি করব, এই ভার্বের ভার্ব থ্রি, এই ভার্বের ভার্ব থ্রি আছে কি, ক্লিনড, তাহলে আমি লিখে দিব ক্লিনের ভার্ব থ্রি হচ্ছে ক্লিনড। তারপরে বাই, সি থেকে কি লিখবো, হার, বাই, হয়ে গেছে ভয়েস। এইটাই করতে হবে। শুধু অবজেক্টটাকে সাবজেক্ট করবেন, বাকির অক্সিলারি ভার্বগুলো সব লিখে ফেলবেন, তারপর নিজে থেকে একটা বিভার্ব দিবেন, ভার্ব থ্রি, হয়ে গেল তো ভয়েস। এটাই ভয়েসের মূল কেরামতি, আর কিছু না। ঠিক আছে, বলেন কঠিন লাগলো? যেমন আমরা যদি এই বাক্যটা সলভ করি, দেখেন আমি আরেকটা বাক্য সলভ করি। যদি আমি এইটা করি, সি, এটা আইএনজি, তাহলে এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। প্রথমে লিখি অবজেক্ট, ডিনার। তারপরে কি, বাক্যের অক্সিলারি ভার্ব গুলো লিখবো। বাক্যে কয়টা অক্সিলারি ভার্ব আছে, দুইটা, উইল বি, তাহলে আমি লিখবো উইল বি, দুইটা অক্সিলারি ভার্ব লিখবো, লিখে ফেললাম। এবার নিজের মহান দায়িত্ব কি, নিজে থেকে বি ভার্ব দেওয়া। কি রেখে দিব, মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে কিছু আইএনজি, বি ভার্বের সাথে আইএনজি দিলে কি হবে, বিং, তাহলে দিব বিং, উইল বি বিং। তারপর আপনি ভার্ব থ্রি, কুকের ভার্ব থ্রি কি, কুক, বাই, সি থেকে কি হবে, হার, হয়ে গেল। ওকে, সহজ কিন্তু। হি হ্যাড বিন সলভিং দ্য এ প্রবলেম, তাহলে আমাদের অবজেক্ট কি, এ প্রবলেম। আমি প্রথমে লিখবো এ প্রবলেম। কয়টা অক্সিলারি ভার্ব আছে, দুইটা, বাই দুইটা লিখে দিলাম, হ্যাড বিন। এইবার নিজের মহান দায়িত্ব, ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি দিব, বিং, তাহলে হচ্ছে বিং দিলাম, বিং। তারপর দিব ভার্ব থ্রি, সলভের ভার্ব থ্রি কি, সলভড। তারপরে বাই, তারপরে কি আছে, হি, হি থেকে কি হবে, হিম। এই তো প্যাসিভ হয়ে গেল, এ প্রবলেম হ্যাড বিন বিং সলভ বাই হিম। আমি আশা করি পরীক্ষাতে যখন এই ধরনের প্রশ্ন আসবে, বিন হবে নাকি বিং হবে, এগুলো নিয়ে আর ডাউট হবে না। কারণ বাক্যে কি আছে আর আপনি কি দিবেন, আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে বসাতে পারবেন, নিজেই সিদ্ধান্ত নিয়ে বসাতে পারবেন। বলেন কঠিন লাগলো কিনা, বলেন মাথায় কি ঢুকেছে, সবার সবার মাথায় ঢুকেছে, বলেন। সবাই ক্লিয়ার হয়েছে? আমরা আমরা কিচ্ছু মুখস্থ করবো না, নো, কোনো মুখস্থ না, কিচ্ছু মুখস্থ করা দরকার নাই। উই স্ট্রাকচার এটা হয়, উই টেন্স এটা হয়, এগুলো দেখে বয়স শিখতে পারবেন না। ওগুলো শিখতে গেলে আপনি এগুলো মনে করতে করতে পরীক্ষার হলে ভুল করে আসবেন, বিশ্বাস করেন আপনি ভুল করবেন। ঠিক আছে, জি। আমি একটা প্রশ্ন দিব, এটা এটা হচ্ছে একটা জিনিস শেখানোর জন্য আমি প্রশ্নটা দিচ্ছি। এইটা একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করতে হবে। ধরেন আমি এই প্রশ্নটা যদি আমি লিখি যে দেখেন লিখলাম যে হি উইল হ্যাভ বিন ক্লিনিং দ্য বুকস, অর্থাৎ সে বইগুলোকে পরিষ্কার করছে।
তো এইটা থাকলে আপনি পারবেন, সহজেই পারবেন। কিন্তু যদি বাক্যটা দিয়ে আমি আই শ্যাল হ্যাভ বিন ক্লিনিং দ্য বুকস, এখানে একটু খেয়াল করেন, একটা ট্রিক্স আছে, একটা ট্রিক্স এখানে মাথায় নিতে হবে। সেটা হচ্ছে এই যে এখানে এটা আই, এখানে ভার্বের সাথে আইএনজি আছে, এগুলি হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তিনটা অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে। এখন দা বুকসটাকে সামনে আনলাম। এখন যদি আমি এই দা বুকস এর পরে যদি শ্যাল হ্যাভ বিন লিখে ফেলি, যদি আমি এখন শ্যাল হ্যাভ বিন লিখে ফেলি, হবে? শ্যাল হ্যাভ বিন কি আমি লিখবো না লিখবো না? আমি লিখতে পারবো না। কেন পারবো না? বুকসের সাথে তো কখনো শ্যাল বসে না, বুকসের সাথে শ্যাল বসে না। যেহেতু বুকসের সাথে শ্যাল বসে না, বুকসের সাথে কি বসে? উইল বসে। আপনি দেখেন শ্যাল যেই কথা, উইল একই কথা। শ্যালও ফিউচার টেন্সে বসে, উইলও ফিউচার টেন্সে বসে। তো এই ক্ষেত্রে আমি কিন্তু এখানে শ্যাল লিখলে হবে না, আমার সাবজেক্টের সাথে ম্যাচ হবে না। আমাকে কিন্তু এখন উইল লিখতে হবে। উইল আমি লিখবো দ্য বুকস উইল হ্যাভ বিন। তারপরে ওই যে নিজের মহান দায়িত্ব, নিজে থেকে বিভার দেওয়া, আইএনজি আছে, তাহলে দিব কি? বিন। তারপরে ভার্ব থ্রি দিব বাই। এই তো আনসার হয়ে গেল। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যখন এই অক্সিলারি ভার্বগুলো লিখবেন, সব সময় শুধু প্রথম অক্সিলারি ভার্বটা আপনি খেয়াল রাখবেন যে প্রথমটা এই সাবজেক্টের সাথে ম্যাচ করে দিতে হবে, প্রথমটা ম্যাচ করতে হবে। তবে মনে রাখবেন দ্বিতীয় তৃতীয় নাম্বারে যেগুলো থাকবে এগুলো জীবনও চেঞ্জ হয় না, ওগুলো কখনোই চেঞ্জ হয় না। প্রথম অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সাথে ম্যাচ করতে হয়, বাকিগুলাকে করতে হয় না। কেন করতে হয় না জানেন? আপনি দেখেন উইল কি মডাল না? মডালের পরে বেস ফর্ম বসে, হ্যাভ একটা বেস ফর্ম, হ্যাবের পরে ভার্ব থ্রি বসে, হ্যাবের পরে দেখেন বিন একটা কি ভার্ব থ্রি না বিন, ওগুলো সব ম্যাচ থাকে। শুধু প্রথমটা আপনাকে ঠিক করতে হবে যে প্রথম অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সাথে ম্যাচ করে আপনাকে বসাইতে হবে। আরেকটা এক্সাম্পল দেই, তাহলে এটা আপনি আরেকটু ভালোভাবে মাথায় নিতে পারবেন। ধরেন লেখা আছে এই বাক্যটা দেখেন, এটা লাস্ট এক্সাম্পল আমাদের এই ধরনের প্রশ্নে, যে আই এম রিডিং আ বুক। তাহলে এইটা আছে আই এম রিডিং আ বুক। এখন এই প্রশ্নটার মধ্যে আমি কি কি দেখতে পাচ্ছি? এটা আমার সাবজেক্ট, আইএনজি, অবজেক্ট, আ বুক। এখন যদি কেউ এম লিখে ফেলে, হবে? বুকের সাথে কি এম বসানো যায়? যায় না। কিন্তু আমরা জানি এম মানে এম ইজ আর, তিনটা সেম, বুকের সাথে ইজ বসার কথা। তাহলে আপনি এই এম এর পরিবর্তে আপনি এখানে ইজ লিখবেন। তারপরে মহান দায়িত্ব, আইএনজির জন্য বিং, তারপরে ভার্ব থ্রি, তারপরে বাই, তারপরে কি সাবজেক্টটাকে অবজেক্ট করে দেব। বুঝেছেন যে আমরা যখন এরকম অক্সিলারি ভার্বগুলো লিখবো, শুধু প্রথমটা আমরা এই সাবজেক্টের সাথে ম্যাচ করে দিব, নাহলে কিন্তু ভুল হবে। এটা কিন্তু আমাদের খেয়াল করে লিখতে হবে। ওকে? তাহলে আপনি দেখবেন আপনার পড়া শেষ। আপনি যদি এতটুকু মাথায় নিতে পারেন, ভয়েস পড়া শেষ। আপনি দেখবেন কালকে যে আমরা বাকি আরো যে দুইটা রুল শিখবো, ওগুলো আপনাকে নিয়ে আর মাথা ঘামাইতে হবে না, আপনি চোখের পলকে পেরে যাবেন, চোখের পলকে পেরে যাবেন। ঠিক আছে? তো আজকে আলোচনা আমাদের এই পর্যন্ত থাকবে। আমি চাই আপনারা এই অংশটুকু প্র্যাকটিস করেন। আমি কালকে সকালে আপনাদেরকে ছোট্ট একটা ওয়ার্কশিট দিব, সেখানে মানে একটা প্র্যাকটিস শিট দিব আপনাদের সবাইকে। এই যে তিনটা বিষয় আলোচনা করেছি, তিনটা রুল, এই তিনটা রুলের উপরে বিগত সালে আসা কিছু প্রশ্ন থাকবে, এমসিকিউ না, সেন্টেন্স আকারে। কারণ আগে এমসিকিউ শিখানো যাবে না, আগে আপনি ওই বাক্যগুলো থেকে আপনি ভয়েস করা শিখেন, পরে আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো। কারণ আপনি ভয়েস এগুলো পারলে এমসিকিউ এমনি পারবেন। ঠিক আছে? তো আপনারা সেই বইটা মানে সেই ওয়ার্কশিট থেকে সবগুলো করে রাখবেন। কালকে রাতেই কিন্তু আমাদের ক্লাস আছে, কালকে বুধবার, কালকে কিন্তু আমাদের গত রবিবারের ক্লাসটি কালকে হবে। সো আপনারা সকালবেলা শিটটা নিয়েই আপনারা সেগুলো সবগুলো মানে হোমওয়ার্ক করে ফেলবেন, তাহলে যা শিখলেন এগুলো একদম ইফেক্টিভলি আপনার মাথায় থাকবে। তারপরে আমরা বাকি আলোচনা করবো ইনশাল্লাহ কালকে রাতে। হ্যাঁ, কালকে থেকে আমরা বাকি দুইটা রুল শেষ করে আমরা বিভিন্ন রকমের যে ভয়েস আছে আমরা সেগুলো, বিভিন্ন রকম ভার্বের ভয়েস আছে, কুয়াসি প্যাসিভ, গ্রুপ ভার্ব, ওই ইউজ অফ প্রিপোজিশন, অনেক কিছু আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। বাট বেসিক কিন্তু এগুলাই। হ্যাঁ, তো আপনারা পড়ে রাখবেন ইনশাল্লাহ। আমাদের টেন্স কিছুই লাগবে না। আমি কিন্তু আজকে যেটা করেছি আপনাদের প্রথম রুল 1 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বয়স শিখিয়েছি, রুল 2 দিয়ে পাস্ট ইনডিফিনিটের বয়স শিখিয়েছি, আর 3 নাম্বার রুল দিয়ে আমাদের 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট কয়টা হলো? ওখানে 6টা কন্টিনিউয়াস টেন্স আর এখানে 2টা, 8টা টেন্সের বয়েস আমি 3টার মধ্যে আপনাকে শেষ করে দিয়েছি। ঠিক আছে ভাই, আমি পেইড ব্যাচ এইভাবে পড়াই জিনিসগুলোকে। প্রথমে আমি অনেক বেসিক বিষয় আলোচনা করি, তারপর আমি এগুলোকে একদম কি করি আপনার মাথায় এমন ভাবে দিয়ে দিই যেন রুল মুখস্থ করতে না হয়। রুল মুখস্থ করাটা আমি পছন্দ করি। আমি সবসময় বলি ইংলিশের 95% জিনিস রুল মুখস্থ না করেই পারা যায় যদি আপনি বেসিকটা জানেন। কিন্তু কেউ এত কথা বলে এইভাবে আসলে নর্মাল স্টুডেন্টদেরকে শেখাতে চায় না, কিন্তু আমি চাই আপনারা ভালোভাবে শেখেন। একবার শেখেন, জীবনে ভুলবেন না, আপনি চাইলেও বলতে পারবেন না। ঠিক আছে, এই হলো বিষয়টা। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। তাহলে ওয়ার্কশিটটা সলভ করে ফেলবেন, কালকে রাতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সেই পর্যন্ত সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আপনারা শীট কোথায় পাবেন? শীট আপনারা পাবেন আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে পাবেন। আমি লিঙ্কটা আমি আপনাদের এই কমেন্টে দিয়ে দিব নে। ঠিক আছে, আপনারা সেখান থেকে আপনারা ইনশাল্লাহ শীটটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, আর যদি না পান আমাকে পেজে মেসেজ দিন। হ্যাঁ, আমার পেজে মেসেজ দিন, আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। অনেক ধন্যবাদ ভাই জালাল ভাই, অনেক ধন্যবাদ। সুমাইয়া সুলতান আপু অনেক ধন্যবাদ, আপনারা সাথে আছেন, ভালো লাগছে। জি, তাহিয়া তাবাসসুম ময়না আপু জি অনেক ধন্যবাদ। ভালো থাকবেন তাহলে ইনশাআল্লাহ, কথা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।